ডিপার্টমেন্টের নিরীক্ষা এবং নিশ্চয়তা এবং অডিট অ্যান্ড ট্যাক্সেশন ফিনান্স ডিপার্টমেন্টের কমন চ্যাপ্টার, আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইনশাল্লাহ এই চ্যাপ্টারের উপর আজকে 3টি বিষয় আলোচনা করার ইচ্ছা রাখি। প্রথম যে বিষয়টা হলো আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার মূল উপাদানসমূহ কি কি, সেই বিষয়টা আজকে আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার যে বিষয় আছে সেটা বাস্তবায়নে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের করণীয় বা ভূমিকা কি, সেই বিষয়টা আলোচনা করব। এবং সর্বশেষ ইনশাল্লাহ আলোচনা করার ইচ্ছা রাখি আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে একজন নিরীক্ষকের কি ভূমিকা, সেই বিষয়টা। তো সবার আগে আমি যে বিষয়টা তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনা প্রভাব প্রকট আকারে দেখা দিছে। দ্বিতীয় ধাপের করোনার প্রভাব সামনে আসে বলে আমরা জানতে পারতেছি। এই প্রেক্ষাপটে আগামীতে যে কলেজ খুলবে বা তোমাদের যে ফেস টু ফেস ক্লাসের যে ব্যবস্থা, স্বাভাবিক কার্যক্রমের যে ব্যবস্থা, সেটা আরও বেশি দীর্ঘায়িত হবে বলে আমি মনে করতেছি। তাই এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ দীর্ঘদিন থাকুক, সেটা আমরা চাই না, কিন্তু এর থেকে সহজে আমরা উত্তরণ পাবো সেটাও আমরা পাচ্ছি না। কিন্তু কোনোভাবেই বসে থাকা যাবে না। তারই পরিপ্রেক্ষিতে আমরা তোমাদের অনলাইনে ক্লাস ব্যবস্থা করেছি এবং সাথে সাথে তোমাদেরকে সেই বাড়িতে বসে বাসায় বসে কি কি করণীয় এবং বর্জনীয় যে বিষয়গুলি সেগুলি আমরা বলতেছি। এই বিষয়গুলি পুরোপুরি অনুসরণের মাধ্যমে আশা করি তোমাদের যে সমস্যা বর্তমান আছে সেটা অনেকাংশে কেটে যাবে। কোভিড সিচুয়েশন সম্পর্কে আমি তার আগেও তোমাদেরকে বলছি যে তোমাদের দায়িত্ব শুধুমাত্র নিজেদেরকেই দেখাশোনা করা না, তোমাদের বাবা মা যারা বৃদ্ধ আছে, বয়স্ক আছে, তাদের কাজকর্মে তোমাদের সহায়তা করা, তাদের কাজকর্মগুলো তোমরা নিজেরা করে দিবে এবং তোমাদের যারা ছোট আছে, শিশু বা বাচ্চা বয়স্ক আছে, তাদেরও দেখাশোনার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। এই দুই দিকে তোমাদের দায়িত্ব কর্তব্য পালন করে সরকার কর্তৃক যে স্বাস্থ্য বিধিমালা আছে সেটা পুরোপুরি অনুসরণপূর্বক তোমাদের কর্তব্যকর্ম চালিয়ে যেতে হবে। সেই সাথে আরও কতগুলি বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে বর্তমানে সারা বাংলাদেশে যে তরুণ শ্রেণীর যে নৈতিক অবক্ষয় হচ্ছে সেই বিষয়টা তোমরা পেপার পত্রিকা জানতে পারতেছো এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আছে এই বিষয়ে যেন তোমাদেরকে কিছু বলা হয়। আমার বক্তব্যের বিষয় এটাই, তোমরা অত্যন্ত ম্যাচিওর ছেলেবেলে, এর পরিণাম যে কত ভয়াবহ, মাদকের চেয়ে ভয়াবহ, সেই বিষয়টা তোমাদেরকে এর আগেও আমরা বলেছি, কয়েকবার বলেছি এবং আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ সেই বিষয়ে তোমাদেরকে বারবার বলে যাচ্ছে। আমরা আশা করব তোমরা বিষয়গুলিকে অত্যন্ত মনোযোগ থেকে শুনে সেই সমস্ত বিষয়গুলি, যে সমস্ত আমরা দিক নির্দেশনা তোমাদেরকে দিতেছি, সেগুলি তোমরা ঠিকমতো পালন করবে। আজকে মূল বিষয় যাওয়ার আগে আরও একটা কথা বলতে চাই। সেটা হলো এরকম যে যেহেতু স্বাভাবিক কার্যক্রম ক্লাস হচ্ছে না, তাই আমার এর আগেও নির্দেশনা এটাই ছিল তোমাদের প্রতি যে তোমরা প্রতি সাবজেক্টে বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সম্ভব হলে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রতি সাবজেক্টে আসছে সেগুলির আলোকে তোমাদেরকে প্রস্তুতি নেওয়া। এবং আরেক যে বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হলো এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের সিলেবাসে যে সমস্ত বইগুলো রেকমেন্ড করেছে সেই সমস্ত বইগুলোই তোমাদেরকে পড়াশোনার জন্য নিজের আয়ত্তে রাখা।
কোনো বিষয়ে আমি আর আগে বলেছি, যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় সেই বিষয়টা তোমরা সরাসরি ইন্টারনেট থেকে সার্চ দিয়ে সেই বিষয়টাকে তোমরা তোমাদের নিজের আয়ত্ত নিতে পারো। তারপরে যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, প্রত্যেক শিক্ষকের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারের সংশ্লিষ্ট বিষয়ের সেই শিক্ষকের সাথে আলোচনা করে তোমরা তোমাদের বিষয়টাকে বুঝে নেবে। এছাড়াও আজকে আরেকটা বিষয় বলতে যাচ্ছি, সেটা হলো এরকম যে তোমরা ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে গ্রুপ ডিসকাশন করতে পারো। তোমাদের বন্ধুবান্ধব যারা নিজেদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে পর্যালোচনা করলে দেখতে পারবে সেই বিষয়টা তোমাদের মাথায় ঢুকে গেছে এবং সহজে তোমরা সেটা বুঝতে পারতেছো। অন্য একজনের কাছে শুনলে সেই বিষয়টা তোমার কাছে সহজে বুঝতে সুবিধা হয়, তোমার অভিব্যক্তি আরেকজনের কাছে শেয়ার করলে তার পক্ষেও সেটা বুঝতে সুবিধা হয়। এই জন্য আমি তোমাদেরকে এখন আহ্বান জানাচ্ছি, তোমাদের যার বাসায় যে কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ অথবা মোবাইল আছে, তার সাহায্যে তোমরা তোমাদের প্রত্যেক ইয়ারের ক্ষেত্রে একই কথা বলতেছি, বন্ধুদের সাথে গ্রুপ ডিসকাশন করবে। গ্রুপ ডিসকাশনটা শুধুমাত্র গল্প গুজবে সেসব হবে না, সেটা পার্টিকুলার একটা টপিকের ভিত্তি থাকবে এবং পূর্ব থেকেই সেই টপিক প্রত্যেকে সেই বিষয়টা সম্পর্কে আগে থেকে জেনে পর্যালোচনা করে তারপর তোমরা গ্রুপ ডিসকাশনে বসবে। তার ফলে একের অন্যের মতামতের ভিত্তিতে দেখবা সেখানে তোমরা অনেক বিষয় তোমরা নিজের আয়ত্ত করতে পারতেছো। এর পরেও যদি কোনো বিষয় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে এরকম দেখো, তাহলে সরাসরি তোমরা ওই শিক্ষকের সাথে আলোচনা করবে। এবং আমাদের প্রতিদিন একজন করে শিক্ষক ডিপার্টমেন্টে থাকতেছেন, বিভিন্ন তোমাদের কাজ থাকে, কারো ট্রান্সক্রিপ্টের ব্যবস্থা থাকে, কারো স্টাডি সার্টিফিকেটের ব্যবস্থা থাকে প্রয়োজন পড়ে, বা বিভিন্ন ধরনের যে সমস্ত কাজ থাকে তা সম্পাদন করার জন্য আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে আমাদের এখানে প্রতিদিন একজন করে সম্মানিত শিক্ষক ডিপার্টমেন্টে উপস্থিত থাকেন। তোমরা প্রয়োজনীয় শিক্ষকের সাথে সরাসরি কথা বলতে পারো যদি তোমরা ডিপার্টমেন্টে আসো। আরেকটা বিষয় তোমাদেরকে খেয়াল করতে হবে যে প্রত্যেকটা ক্লাসে কিছু ভালো ছাত্রছাত্রী থাকেন, বিশেষ করে যাদের মেরিট 1 থেকে 10-এর মধ্যে থাকে তারা অবশ্যই ভালো ছাত্রছাত্রী। তোমরা যারা পিছনের দিকে আছো তাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাচ্ছি, যারা একটু পিছনের দিকে বা এখনও রেজাল্ট তেমন ভালো নয়, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী 1 থেকে 10 মেরিটে আছে, ভালো ছাত্র যারা, তাদের সাথে তোমরা যোগাযোগ করবে, তাদের কাছ থেকে সাজেশান নেবে, তাদের দিক নির্দেশনা তোমরা মেনে চলবে এবং প্রয়োজনে তাদের সাথে তোমরা ফেস টু ফেস কথা বলে বা মোবাইলে কথা বলে বা ইন্টারনেট মাধ্যমে কথা বলে তাদের কাছ থেকে সাজেশান নেবে। তার ফলে দেখবা যে প্রত্যেকটা সাবজেক্টেই তোমাদের বুঝতে বা আয়ত্ত করতে সহজ হয়ে দাঁড়াবে, কোনো বিষয়কে ভয় করলে চলবে না। এবং এই যে কতগুলি কথা বললাম সেগুলো যদি তোমরা পালন করো, আমি আশা করি তোমাদের বর্তমান যে ভার্চুয়াল ক্লাস হচ্ছে তাতে তোমরা স্বাভাবিক ক্লাসের কোনো অংশে কম পাবে বলে আমি মনে করতেছি না। এখন আমরা আমাদের মূল টপিকটা যাচ্ছি। আজকে আমরা যে 3টা বিষয় আলোচনা করতে যাচ্ছি, প্রথম 3টা বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো অভ্যন্তর নিয়ন্ত্রণ ব্যবস্থার মূল উপাদানসমূহ কি কি। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খেয়াল রাখবে যে প্রশ্নটা প্রায় আসে। তো আমরা এখানে গত ক্লাসে বলেছিলাম যে আভ্যন্তর নিয়ন্ত্রণ ব্যবস্থা এমন একটা বিষয় যে ব্যবস্থা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য যেটা, সেই মূল উদ্দেশ্য অর্জনে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত কার্যকর। যে প্রতিষ্ঠানে আভ্যন্তর নিয়ন্ত্রণ ব্যবস্থা সুদৃঢ় থাকে, নিয়মতান্ত্রিক থাকে, অর্থাৎ কর্পোরেট প্র্যাকটিসটা খুব উন্নত থাকে, সেই প্রতিষ্ঠানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে পারে এবং সেই প্রতিষ্ঠান দিন দিন তাদের প্রফিটের পরিমাণও ম্যাক্সিমাম করতে পারে। তো এই আভ্যন্তর নিয়ন্ত্রণ ব্যবস্থার মূল উপাদানগুলো আমরা এখানে 6টা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা কে প্রোভাইড করেছেন? কাউন্সিল অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস এর মতানুসারে অভ্যন্তর নিয়ন্ত্রণ ব্যবস্থার যে মূল উপাদানসমূহ সেগুলো হলো 1 নম্বর উপযুক্ত সাংগঠনিক পরিকল্পনা, প্রপার অর্গানাইজেশন প্ল্যান। 2 নম্বর বিজ্ঞান, প্রথম বিষয়টা বললাম উপযুক্ত সাংগঠনিক পরিকল্পনা, প্রপার অর্গানাইজেশন প্ল্যান। 2 নম্বর বিজ্ঞান ভিত্তিক উন্নত রেকর্ড সংরক্ষণ পদ্ধতি, সায়েন্টিফিক্যালি ডেভেলপড সিস্টেম অফ রেকর্ডিং। 3 নম্বর বলছে অভ্যন্তর নিবারণ ব্যবস্থা
নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থার প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ ইন্টারনাল চেক সিস্টেম, সুষ্ঠু অভ্যাস ও ঐতিহ্যের প্রয়োজনীয়তা, নেসেসিটি অফ হেলদি অ্যান্ড প্র্যাকটিসেস অ্যান্ড ট্র্যাডিশন। 5 নম্বর যোগ্যতা সম্পন্ন কর্মী বাহিনী, কম্পিটেন্ট পার্সোনাল, এবং সর্বশেষ অভ্যন্তরীণ নিরীক্ষা, ইন্টারনাল অডিট। প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে আমি কিছু কিছু কথা বলবো, যাতে করে তোমরা একটু পয়েন্ট আকারে টুকে রাখবা এবং পরবর্তী সময় যেন প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে তুমি 2-4 লাইন করে লিখতে পারো, সেই চেষ্টাটাই তোমরা করো। প্রথম যে বিষয়টা আমরা এখন আলোচনা করব সেটা হলো উপযুক্ত সাংগঠনিক পরিকল্পনা। এই ক্ষেত্রে তোমরা কি বলবো? যে কোনো বিষয়ে সাকসেস হওয়ার জন্য তার প্রথম এবং প্রাথমিক পদক্ষেপ হলো একটা উত্তম পরিকল্পনা প্রণয়ন করা। যে পরিকল্পনা যতটুকু পরিপক্ক হবে, পরিকল্পনা যতটুকু সঠিকতা থাকবে, সেইটা বাস্তবায়ন করা তত সহজ হয়ে দাঁড়াবে। তো এখানে আমরা যে জিনিসটা বলছি সেটা হলো এরকম যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের প্রধান এবং তাৎপর্যপূর্ণ উপাদান হচ্ছে উপযুক্ত সাংগঠনিক পরিকল্পনা প্রণয়ন। আর উপযুক্ত সাংগঠনিক পরিকল্পনা হচ্ছে এমন একটি পরিকল্পনা যার মাধ্যমে প্রতিষ্ঠানের কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পাদন করা যায়। কি বললাম? যে উপযুক্ত সাংগঠনিক পরিকল্পনা হচ্ছে এমন একটি পরিকল্পনা যার মাধ্যমে প্রতিষ্ঠানের কাজকর্ম সুষ্ঠুভাবে প্রণয়ন করা যায়। প্রতিষ্ঠানের কাজকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য প্রতিষ্ঠানের প্রতিটি কাজকে বিভিন্ন স্তরে বা ধাপে ভাগ করে সেগুলি শ্রমিক বা কর্মচারীদের মধ্যে যথাযথভাবে বন্টন করে দেওয়া। কর্ম বন্টন করার সময় কর্মচারীদের কি কি বিষয় খেয়াল রাখতে হবে? যে সমস্ত বিষয়গুলি খেয়াল রাখতে হবে সেগুলো দক্ষতা, অভিজ্ঞতা এবং যোগ্যতা। এই বিষয়গুলি বিবেচনা করে কর্ম বন্টন করতে হবে। অর্থাৎ যেই কর্মচারী যেই কাজের জন্য অভিজ্ঞতা আছে তাকে সেই কাজের দায়িত্ব দিতে হবে। এই পদ্ধতিতে কাজ ভাগ করার ফলে কোন কাজের দায়িত্ব কার উপর পড়তে তা সহজেই আইডেন্টিফাই করা যায়, সহজেই চিহ্নিত করা যায়। যেহেতু প্রত্যেকের কাজ তাদের যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী সেটা বর্ণন করা হবে, ফলে কার কি দায়িত্ব এবং কর্তব্য সেটা সহজে চিহ্নিত করা যায়। আর এর ফলে যদি কাজে কোনো ব্যত্যয় ঘটে, কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়, তার ফলে যেই নির্দিষ্ট করে কোন কর্মচারীর জন্য সেই কাজটা সঠিক মতো পালিত হলো না সেটা আইডেন্টিফাই করা যায় এবং তার ফলে সঠিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। এই ব্যবস্থার ফলে কর্মচারীদের মধ্যে মানসিক এবং নৈতিক চাপ থাকে, ফলে তাদের মধ্যে মনোযোগ এবং কাজ যেমন বৃদ্ধি পায়, যেমন একদিকে মনোযোগ বৃদ্ধি পায়, অন্যদিকে কাজের দক্ষতাও বৃদ্ধি পায়। আমি মোটামুটিভাবেও এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, উপযুক্ত সাংগঠনিক পরিকল্পনা। দ্বিতীয় বিষয় যেটা সেটা হলো বিজ্ঞান ভিত্তিক উন্নত রেকর্ড সংস্থান পদ্ধতি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি যত ডেভেলপ হচ্ছে, বিভিন্ন ধরনের পদ্ধতির ক্ষেত্রে তত ডেভেলপ শুরু হচ্ছে। যেমন আমি একটা সহজ উদাহরণ দিই। এক সময় হাতে লিখে সব কিছু সংরক্ষণ করা হতো, তার পরবর্তীতে টাইপরাইটার মেশিন আবিষ্কার হলো। সেই টাইপরাইটার মেশিনের ভিত্তিতে লেখার কার্যকে সহজে আরও উন্নত পর্যায়ে নিয়ে আসা হলো। সেটাও পরবর্তী পর্যায়ে যখন কম্পিউটার আবিষ্কার হলো সেটা আরও উন্নত পর্যায়ে নিয়ে আসা হলো। এইভাবে ক্রমান্বয়ে সময়ের আবর্তে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্টের ফলে আমাদের হিসাবের ক্ষেত্রে, অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে সমস্ত রেকর্ড সংরক্ষণ পদ্ধতি আছে সেগুলো উন্নততর এবং আরও বেশি সিকিউর হচ্ছে। তো এই বিষয়ে প্রতিষ্ঠানে যে লেনদেন সংগঠিত হচ্ছে সেই বিষয়গুলোর ক্ষেত্রে যে দেখতে হবে যে প্রতিটা প্রতিষ্ঠানে কতগুলো অফিসার থাকেন বা কর্মকর্তা নিয়োজিত থাকেন, তারা বিভিন্ন ধরনের রেকর্ডপত্র অনুমোদন দান করে। তাইলে কোনো লেনদেন যখন এটা হিসাবের খাতায় লেখা হবে, সেই লেনদেনটা লেখার পরে সেই লেনদেনটা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সেটা অনুমোদিত কিনা এই বিষয়টা সংরক্ষণ করতে হবে। এবং কারণ আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিটা লেনদেনের অনুমোদন এবং বিজ্ঞান ভিত্তিক লিপিবদ্ধকরণ এবং সংরক্ষণ করা হয়ে থাকে। আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কাজই হল যে প্রতিটা লেনদেনের অনুমোদন এবং বিজ্ঞান ভিত্তিক লিপিবদ্ধকরণ এবং সংরক্ষণ করা।
প্রতিটা লেনদেন সুরক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানের একদিকে যেমন সম্পত্তি সুরক্ষিত হচ্ছে, অন্যদিকে আভ্যন্তর নিয়ন্ত্রণ ব্যবস্থাও ডেভেলপ হচ্ছে। তাইলে যেমন আমরা একটা উদাহরণ দিয়ে এখানের মধ্যে বুঝতে চেষ্টা করি যে আগে বড় বড় ফাইলের মাধ্যমে হিসাব সংরক্ষণ করা হতো, এবং তোমরা এখনও কোনো ব্যাংকে হয়তো থাকতে পারে, তবে সাধারণত থাকার কথা নয়, বা কিছুদিন আগেও আমরা ব্যাংকগুলোতে দেখতাম যে টাকা জমা এবং উঠানোর ক্ষেত্রে বড় বড় লেজার, অনেক বড় বড় বই ব্যবহার করতেন। কিন্তু বর্তমানে সফটওয়্যার এবং কম্পিউটার টেকনোলজির ফলে সেই বিষয়গুলো একেবারেই বিতরিত হয়েছে। এখন কম্পিউটারের মাধ্যমে টাকার জমা এবং উঠানো সেটা খুব সহজ হয়ে যাচ্ছে। এবং সফটওয়্যার অ্যাকাউন্টিং কিপিংয়ের ক্ষেত্রে আগে বড় বড় ধরনের লেজার বই বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে তোমরা দেখতে, কিন্তু এখন আর সেই সমস্ত পদ্ধতি টোটালি নাই। এখন বিভিন্ন ধরনের সফটওয়্যার, বিশেষ করে আমি তোমাদেরকে ক্লাসে বলছিলাম যে টালি সফটওয়্যার, একপ্যাক, এবিসি, মাইক্রোসফট, বিভিন্ন ধরনের সফটওয়্যার এখন অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে প্রচলিত হয়ে আছে। এবং তোমরা যে পদ্ধতিতে বর্তমানে এখনও লেখাপড়া করতেছো সেটা তো আছেই, তার সাথে সাথে অ্যাকাউন্টিং সফটওয়্যার তোমাদেরকে জানতে হবে। এবং বর্তমানে অ্যাকাউন্টস কিপিং এবং রেকর্ড সংগ্রহ দুইটাই সফটওয়্যারের মাধ্যমে এটা পরিচালিত হয়ে আসতেছে। 3 নম্বর যে বিষয়টা আমরা আলোচনা করবো, আভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থার প্রয়োগ। এটা কিন্তু নিবারণ ব্যবস্থায় ইন্টারনাল চেক সিস্টেম। তো এই বিষয়ে তোমরা কি লিখবে? এটা এরকম যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের অন্যতম উপাদান হচ্ছে আভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থার প্রয়োগ। অর্থাৎ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটাকে ডেভেলপ করতে হলে ইন্টারনাল চেক সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। কথাটা আরেকবার বলি, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ডেভেলপ করার জন্য ইন্টারনাল চেক সিস্টেমটাকেও ডেভেলপ করতে হবে। একজন কর্মচারীর মাধ্যমে প্রতিষ্ঠানের লেনদেনের সব কাজ সংগঠিত হয় না, এটা তোমরা জানো। সব কাজ একটা লেনদেনের একজন লোকের পক্ষে সম্ভব হয় না। তাই আভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা কি করা হয়? প্রত্যেকটা কাজ প্রত্যেকটা লোকের উপর তার দক্ষতা অভিজ্ঞতার ভিত্তিতে বন্টন করা হয়ে থাকে। বন্টন করাটা এমনভাবে হয়ে থাকে যেন একজনের কাজ আরেকজনের মাধ্যমে সেটা পরীক্ষিত হয়ে যায়। আর এইটাকে বলা হয় ইন্টারনাল চেক সিস্টেম। অর্থাৎ কর্মপদ্ধতি যখন এমনভাবে বন্টন করা হবে, এমনভাবে ভাগ করা হবে যে একজনের কাজ আরেকজনের কাজের মাধ্যমে সেটা যাচাই হয়ে যাবে, সেটা পরীক্ষিত হয়ে যাবে, সেটাকে বলা হয় ইন্টারনাল চেক সিস্টেম। এর ফলে কি হবে? একদিকে যেমন ভুল জোয়াচুরি হ্রাস পাবে, অন্যদিকে প্রতিষ্ঠানের সমস্ত কার্যক্রম স্মুথলি পরিচালিত হবে। আবারও বলি, আভ্যন্তরীণ নিবন্ধন ব্যবস্থা প্রয়োগের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমকে ডেভেলপ করার জন্য ইন্টারনাল চেক সিস্টেমকে ডেভেলপ করতে হবে। ইন্টারনাল চেক সিস্টেমটা কি? যে প্রতিষ্ঠানের বিভিন্ন ডিপার্টমেন্টের বা হিসাবের ক্ষেত্রে যদি আমরা বলি, প্রত্যেকের কাজ এমনভাবে ভাগ করে দিতে হবে যেন একজনের কাজ আরেকজনের দ্বারা পরীক্ষিত হয়ে যায় অটোমেটিক্যালি। ভুলটা একজনের ভুল করলে পরবর্তী জনে সেটা যেন ধরতে পারে, এমনভাবে কর্মবন্টন করতে হবে। আর এই এমনভাবে যে কর্মবন্টন, যেটা একজনের কাজ আরেকজনের দ্বারা পরীক্ষিত হওয়া, যাচাই বাছাই হয়, এটাকে বলা হয় ইন্টারনাল চেক সিস্টেম। এর ফলে প্রতিষ্ঠানের জন্য একদিকে ভুল এবং জুয়াচুরি যেগুলি আছে সেগুলি যেমন ধরা সম্ভব হয়, অন্যদিকে যে আমাদের মূল যে উদ্দেশ্য ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, সেটাই স্মুথলি পরিচালিত হয়। এবার আসে 4 নম্বর, সুষ্ঠু অভ্যাস ও ঐতিহ্যের প্রয়োজনীয়তা। নেসেসিটি অফ হেলথ অ্যান্ড প্র্যাকটিসেস, নেসেসিটি অফ হেলথ প্র্যাকটিসেস অ্যান্ড ট্র্যাডিশন। এই বিষয়টা আমরা কিভাবে বলবো? এটা হলো যে সুষ্ঠু অভ্যাস এখানে বলা হয়েছে, প্র্যাকটিস। তোমরা দুইটা বৃন্দ, এখন আমরা দ্বিতীয় যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব, সেটা হলো বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ। এই প্রক্রিয়া বলতে বিভিন্ন ধরনের পদ্ধতিকে বোঝাচ্ছে। অর্থাৎ আমরা সিদ্ধান্ত গ্রহণ করার আগে বিভিন্ন ধরনের প্রক্রিয়া বা পদ্ধতির মধ্যে সর্বোৎকৃষ্ট পদ্ধতিটা বেছে নেব।
অর্থাৎ ডিসিশন মেকিং সংজ্ঞা কি? ডিসিশন মেকিং ইজ দ্য প্রসেস অফ চুজিং দি বেস্ট অল্টারনেটিভ অ্যামাং এ সেট অফ রেশনাল অল্টারনেটিভস হুইচ মাইট ইনক্রিজ রেভিনিউ অর ডিক্রিজ কস্ট। অর্থাৎ বিভিন্ন বিকল্পের মধ্যে আমরা সর্বোৎকৃষ্ট বিকল্পটা বেছে নেব। কিসের জন্য? আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠানের জন্য। এটা কারা এই দায়িত্বটা নেবে? প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা। বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে অর্থাৎ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্ত পদ্ধতি এবং প্রক্রিয়া গ্রহণ করা হবে, বিভিন্ন প্রক্রিয়াগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট প্রক্রিয়াটা বেছে নিতে হবে। যেমন একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই, যেমন ঢাকা থেকে চিটাং যাওয়ার জন্য বিভিন্ন ধরনের বাস আছে, তারপরে আবার প্লেন আছে, আবার ট্রেন আছে, বিভিন্ন ধরনের পদ্ধতি প্রক্রিয়া আছে। এর মধ্যে সময় এবং অবস্থার পরিপ্রেক্ষিতে কোন পদ্ধতিতে বা কোন প্রক্রিয়ায় তোমাকে চিটাং পৌঁছতে সবচেয়ে সহজে পৌঁছতে পারো, সেই প্রক্রিয়াটা বেছে নেওয়া, সেটাকে বলা হয় বিভিন্ন প্রক্রিয়া গ্রহণের মধ্যে সর্বোৎকৃষ্ট প্রক্রিয়াটা গ্রহণ করা। এবার আসে 3 নম্বর, ঝুঁকি নিরূপণ। 2 নম্বর পয়েন্টের যেটা বলছিলাম, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট প্রক্রিয়া যখন গ্রহণ করা হলো, সেই প্রক্রিয়া থেকে ঝুঁকি কীরকম থাকবে সেটা নিরূপণ করা। এই ক্ষেত্রে কম ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিবিহীন যে প্রক্রিয়া থাকবে সেটাকেই আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠানের জন্য বাস্তবায়ন বা রূপায়িত করার জন্য বেছে নিতে হবে। 4 নম্বর, ফলাফল যাচাই। এটা হলো এবার প্রক্রিয়া একটা গ্রহণ করার পরে সেই প্রক্রিয়াটা কিছুদিন চলার পরে দেখতে হবে এটার ফিডব্যাক কীরকম আসতেছে, এটার ফিডব্যাক কীরকম আসতেছে। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হলো ম্যাক্সিমাম সুবিধা পাওয়া। আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ম্যাক্সিমাম সুবিধা পাওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়াটা আমরা এখন গ্রহণ করলাম, সেই প্রক্রিয়াটা কিছুদিন চলার পরে দেখতে হবে যে সেখান থেকে ফিডব্যাক কীরকম আসতেছে, সেই ফলাফলটা যাচাই করতে হবে। ফলাফল যদি কাঙ্ক্ষিত হয় তাহলে সেই পদ্ধতি চলতে থাকবে, আর যদি সেটা কাঙ্ক্ষিত ফলাফল না দেয় তাহলে পুনর্বিবেচনা করতে হবে। 5 নম্বর, সময়ের সাথে সামঞ্জস্য। এটা হলো একই পদ্ধতি দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে ব্যবহার করা যায় না। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে সাথে বা সময়ের আবর্তে একই পদ্ধতির বিভিন্ন ধরনের পরিবর্তন করতে হয় বা নতুন পদ্ধতি গ্রহণ করতে হয়। যেমন তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে টাইপ মেশিন যখন ছিল তখন মানুষ টাইপ মেশিন দিয়ে টাইপের কাজটা বা লেখার কাজটা সম্পাদন করতো, কিন্তু যখন কম্পিউটার আবিষ্কার হয়ে গেল তখন টাইপ মেশিন ঠিক থাকার পরও ব্যবসার খাতিরে বা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমাদেরকে সেই কম্পিউটার ব্যবহার করতে হবে। শুধুমাত্র একটা উদাহরণ তোমাদেরকে দিলাম। অর্থাৎ সময়ের সাথে সাথে যে পদ্ধতি ব্যবহার করতে হবে, যে ডিভাইস ব্যবহার করতে হবে, সেইটাকে অ্যাডাপ্ট করতে হবে। 6 নম্বর, মতামত গ্রহণ। নতুন কোনো পদ্ধতি যদি গ্রহণ করতে হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানের টপ থেকে বটম পর্যন্ত যে সমস্ত কর্মকর্তা আছেন সবার মতামত, অর্থাৎ এখানে মতামত বলতে সাজেশন বা রেকমেন্ডেশন বোঝাবে, সেইটা গ্রহণ করে সেই ভিত্তিতেই সেই পদ্ধতিটা অর্থাৎ আভ্যন্তরীণ নিবন্ধন ব্যবস্থার যে পদ্ধতি গ্রহণ করা হবে সেটা সর্বক্ষেত্রে যে কর্মকর্তা কর্মচারী আছে সব ধরনের তাদের মতামতের ভিত্তিতে সেটা গ্রহণ করতে হবে। 7 নম্বর, যথাযথ তথ্য বিনিময়। তারপরে নতুনভাবে অর্থাৎ অথবা পরিবর্তিত কোনো যখন পদ্ধতি গ্রহণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কি নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কি নতুন তথ্য এখানের মধ্যে অ্যাড করা হয়েছে বা কি তথ্য এখান থেকে ডিডাক্ট করা হয়েছে, এই অ্যাড ডিডাক্ট বা নতুন যাই আসুক না কেন সমস্ত বিষয়গুলো যেন প্রতিষ্ঠানের সাথে জড়িত সমস্ত কর্মকর্তা জানতে পারে সেই বিষয়টা এনশিওর করতে হবে। সর্বশেষ, নিরীক্ষ বা বিশেষজ্ঞের মতামত। এই ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হলো এই যে প্রতিষ্ঠানে একটা পদ্ধতি যখন চালু হলো অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ক্ষেত্রে সেই পদ্ধতিটা কতটা সার্থকভাবে প্রতিফলিত হচ্ছে বা প্রতিষ্ঠানের জন্য কতটা ফলদায়ক সেটা যাচাই বাছাই করার দায়িত্ব একজন নিরীক্ষক বা বিশেষজ্ঞ, উনি এই বিষয়ে মতামত প্রদান করবেন। তার মতামতের ভিত্তিতেই প্রতিষ্ঠান সেই পদ্ধতি ভবিষ্যতে সচল থাকবে অথবা নতুনভাবে বিবেচনা করা হবে। এই হলো আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব কর্তব্য। সর্বশেষ আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হলো আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে নিরীক্ষকের ভূমিকা।
কোনো একটা প্রতিষ্ঠানে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কিভাবে চলতেছে বা সেটার প্রক্রিয়া অবস্থাটা কি, এই সম্পর্কে নিরীক্ষকের 3টা দায়িত্ব কর্তব্য রয়েছে। কটা দায়িত্ব কর্তব্য? 3টা। খুব সহজ বিষয়। প্রথমটা হলো অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার মান নির্ণয়, দ্বিতীয়টা হলো অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার ভুল ত্রুটি বের করা, এবং তৃতীয়টা হলো যথাযথ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠায় উপদেশ প্রদান। খুব সহজ জিনিস। একটা প্রতিষ্ঠানে যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেটা একজন উপযুক্ত নিরীক্ষক বুঝতে পারবেন যে এটা স্ট্যান্ডার্ড অবস্থা আছে কিনা। যদি স্ট্যান্ডার্ড অবস্থা থাকে তাহলে ব্যবস্থাটাকে সেইভাবে দিক নির্দেশনা প্রদান করবে, আর যদি এটা না থাকে তাহলে কোন অবস্থায় আছে সেই বিষয়টাও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা মালিক কর্তৃপক্ষকে অবহিত করবে। 2 নম্বর, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার ভুল ত্রুটি বের করা। এই ক্ষেত্রে নিরীক্ষক প্রতিষ্ঠানে যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে এখানে কোথায় কোথায় ভুল আছে বা কোথায় কোথায় সমন্বয় সাধন করতে হবে সেগুলি বের করতে পারবে, এবং সেগুলা যাতে করে পরবর্তী সময় অ্যাডজাস্ট করে প্রতিষ্ঠানের উন্নত অবস্থায় অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিফলিত করতে পারে সেই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবে। সর্বশেষ হলো যথাযথ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠায় উপদেশ প্রদান। তাহলে প্রথম কাজ হলো যে আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো সুষ্ঠু অভ্যাস ও ঐতিহ্যের প্রয়োজনীয়তা। এই বিষয়টাতে আমি যে জিনিসটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো এরকম যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম তখনই ইফেক্টিভ হয় যখন প্রতিষ্ঠানে কর্পোরেট প্র্যাকটিস বা কর্পোরেট কালচার এবং গুড গভর্নেন্স খুব ভালো অবস্থানে থাকে, এবং অভ্যন্তরীণ কন্ট্রোল সিস্টেম বা প্রতিষ্ঠানের টপ ম্যানেজমেন্ট যদি এস্টাবলিশ করেন তাদের ভীষণ মিশন, তাদের চিন্তা চেতনা এখানে অনেকটা প্রতিফলিত হয়। তাই যে সমস্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ একটা প্রতিষ্ঠান আদর্শ রুলস নিয়ে বা ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড রুলস আছে সেগুলি নিয়ে সেগুলি বাস্তবায়ন করবে বা তার প্রতিষ্ঠানে সেগুলি বাস্তবায়িত হবে, এমন ধরনের যদি টেন্ডেন্সি বা মনোবৃত্তি থাকে তাইলে ওই সমস্ত প্রতিষ্ঠানে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা ডেভেলপ করা যায়। এবার আমরা সেই যোগ্যতা সম্পন্ন কর্মী বাহিনী। কিছুক্ষণ আগেও বলেছি যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম এমনভাবে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কর্মবন্টন করা হয়, অর্থাৎ তাদের দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে কর্মবন্টন করা হয়, এবং কর্মবন্টনটা এমনভাবে করা হয় যেন একজনের কাজ আরেকজনের দ্বারা পরীক্ষিত হয়ে যায়। সুতরাং এই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করতে গেলে প্রতিষ্ঠানে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী থাকবে তাদেরকে অবশ্যই যোগ্যতা সম্পন্ন হতে হবে। অযোগ্য কর্মকর্তা বা কর্মচারী দেয়া কখনো আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি অনুসরণ করা যায় না। এই ক্ষেত্রে অবশ্যই রিক্রুটমেন্ট যারা করেন HR ডিপার্টমেন্ট অথবা মালিক কর্তৃক যদি কখনো কর্মী বাহিনী বা কর্মকর্তা নিয়োগ করা হয় সেক্ষেত্রে স্বজনপ্রীতির কোনো ধরনের প্রশ্রয় এখানে থাকা উচিত নয়। অবশ্যই নিয়োগের ক্ষেত্রে যে বিষয়টা প্রাধান্য পাবে সেটা হলো সেই কর্মকর্তা বা কর্মচারীর যোগ্যতা এবং অভিজ্ঞতা। কারণ প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য যেটা সেটা বাস্তবায়ন করার জন্য আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা যেহেতু কার্যকর ভূমিকা পালন করে, আর আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার জন্য যেমন কর্মী বাহিনীর উপর নির্ভর করতে হয়, সুতরাং আমরা যদি রুট লেভেলে বা লোয়ার লেভেলে অথবা বটম লাইন চিন্তা করি তাহলে যে বিষয়টা এখানে আসতেছে সেটা হলো এরকম যে অবশ্যই এখানের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের কর্মী বাহিনী অবশ্যই যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। সর্বশেষ আমরা যে বিষয়টা এখানে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো অভ্যন্তরীণ নিরীক্ষা। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার একটা অন্যতম যে কম্পোনেন্ট বা এলিমেন্টস আমরা যদি বলি সেটা হলো ইন্টারনাল অডিট সিস্টেম। অর্থাৎ ইন্টারনাল অডিট বলতে আমরা কি বুঝি? ইন্টারনাল অডিট সিস্টেম হলো প্রতিষ্ঠানের হিসাব, শুধু হিসাব নয়, আজকাল ফিনান্সিয়াল অডিট ছাড়াও কস্ট অডিট, ম্যানেজমেন্ট অডিট, বিভিন্ন ধরনের সর্বক্ষেত্রে অডিট
যে নিরীক্ষা ব্যাপকভাবে প্রসার লাভ করেছে। সুতরাং সুষ্ঠু আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠানের জন্য ম্যানেজমেন্ট অডিট, ফিনান্সিয়াল অডিটও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কিভাবে করা হয়? যে প্রতিষ্ঠানের এক শ্রেণী কর্মকর্তা এবং কর্মচারী থাকে, তারা স্বাধীনভাবে প্রতিষ্ঠানের যারা মালিক বা শেয়ার হোল্ডার তাদের পক্ষে কাজ করে থাকে। এই আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ যে ব্যবস্থা, এই ব্যবস্থায় প্রতিষ্ঠানের কর্মচারীরা ওই প্রতিষ্ঠানেই বসেন এবং তারা সংশ্লিষ্ট কাজ প্রতিষ্ঠানের মধ্যে যারা সম্পাদন করতেছেন তাদের কাজের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি আছে কিনা, অথবা তাদের কাজের মধ্যে কোনো রকম অসৎ, ফ্রড বা জুয়াচুরি আছে কিনা সেটা বের করেন এবং বের করে সেটা একটা নির্দিষ্ট সময় পর পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে সেটা প্রতিষ্ঠানের মালিক বা স্টেক হোল্ডার যারা আছেন তাদের কাছে সেটা সরবরাহ করেন। এর ফলে প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যাবলীর মধ্যে যেমন একটা ট্রান্সপারেন্সি আসে, তেমন অ্যাকাউন্টেবিলিটিও ডেভেলপ করে। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো এখানে মধ্যে আলোচনা করতে পারলাম, যে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার যে উপাদানগুলি, মূল উপাদানগুলি, সেটা কাদের দেওয়া? সেটা হলো কাউন্সিল অফ দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইংল্যান্ড অ্যাট ওয়েলস, তাদের মত অনুসারে এই 6টা পয়েন্ট আমি তোমাদেরকে দিলাম এবং প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে আলোচনা করলাম যে কী কী উপযুক্ত সাংগঠনিক পরিকল্পনা, প্রপার অর্গানাইজেশন প্ল্যান। 2 নম্বর বলছে বিজ্ঞান ভিত্তিক উন্নত রেকর্ড সংস্থান পদ্ধতি, সংরক্ষণ পদ্ধতি, সায়েন্টিফিক্যালি ডেভেলপড সিস্টেম অফ রেকর্ডিং, অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা প্রয়োগ। এটা কিন্তু খেয়াল রাখবো, অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা, অ্যাপ্লিকেশন অফ ইন্টারনাল চেক সিস্টেম। যে জিনিসটা বারবারই বলতেছি, যে ইন্টারনাল চেক সিস্টেম হলো যে কর্ম বন্টন এমনভাবে করতে হবে যেন একজনের কাজ আরেকজনের দ্বারা অটোমেটিক্যালি সেটা পরীক্ষিত হয়ে যায়। সেই বিষয়টা তোমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে। এরপরে আমি যেটা বললাম সেটা হলো এরকম যে সুষ্ঠু অভ্যাস এবং ঐতিহ্যের প্রয়োজনীয়তা। এক্ষেত্রে আমি বলেছি যে প্রতিষ্ঠানের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবেন তাদের মনোভাব, তাদের ভীষণ মিশন এটাই থাকবে যে প্রতিষ্ঠানের মধ্যে যেন উন্নত বা উপযুক্ত অভ্যন্তরীণ কন্ট্রোল সিস্টেম ডেভেলপ হয়, তার জন্য তাদের মনোবৃত্তিটা এখানে কাজ করবে। এবং এই ক্ষেত্রে প্রতিষ্ঠানের যদি গুড গভর্নেন্স এবং কর্পোরেট প্র্যাকটিস ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে উন্নত ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ডেভেলপ করা সম্ভব হয়। এবং তারপর 5 নম্বর যে বিষয়টা আলোচনা করছি যে যোগ্যতা সম্পন্ন কর্মী বাহিনী। যোগ্যতা সম্পন্ন কর্মী বাহিনী বলতে যে যাদের দ্বারা এটা বাস্তবায়ন করাবে সেই কর্মী বাহিনী যদি অযোগ্যতা সম্পন্ন হন বা তাদের মধ্যে যদি এই ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ডেভেলপ করার মতো যোগ্যতা না থাকে তাহলে কোনো উদ্দেশ্যেই সেটা বাস্তবায়িত হবে না। এই ক্ষেত্রে HR ডিপার্টমেন্টকে অবশ্যই কর্মী নিয়োগের ক্ষেত্রে উপযুক্ত এবং দক্ষতা সম্পন্ন কর্মী বাহিনীকে নিয়োগ করতে হবে। এবং পাশাপাশি যদি মালিক কর্তৃকও সেখানে কোনো কর্মকর্তা বা কর্মচারী নিয়োগ করতে হয় সেখানে স্বজনপ্রীতির কোনো আশ্রয় দেওয়া যাবে না, আদারওয়াইজ পুরো বিষয়টাই ধ্বংস হয়ে যাবে। এবং সর্বশেষ যেটা বলছি যে আভ্যন্তরীণ নিরীক্ষা, এটা হলো যে বাহ্যিক নিরীক্ষা যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কর্তৃক হয়ে থাকে, এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কর্তৃক হয় না। এর প্রতিষ্ঠানের মধ্যে একটা নিরীক্ষক গ্রুপ থাকে যারা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম বা বিভিন্ন বিভাগের যে কার্যক্রম চলতেছে সেটা পরীক্ষা করেন এবং কোনো ধরনের ভুল বা জুয়াতির হইলে সেটা উদ্ঘাটন করে সেটা একটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে প্রতিষ্ঠানের স্টেক হোল্ডার যারা আছে মালিক পক্ষ তাদের কাছে সেটা সরবরাহ করে থাকেন। এই হলো আমাদের আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার মূল উপাদানসমূহ বা কম্পোনেন্টগুলো আমরা আলোচনা করলাম। এবার আমরা আসি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যবস্থাপনার দায়িত্ব কর্তব্য। এটা তো ডেভেলপ যারা করবে তারা হলো ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কি দায়িত্ব কর্তব্য বা তারা কিভাবে এই আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ডেভেলপ করবে সেই ক্ষেত্রে আলোচনা এখন আমরা এই বিষয়ে আলোচনা করব। সেটা হলো এইভাবে যে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্ব কর্তব্য। সেখানে আমরা 8টা পয়েন্ট আলোচনা করব। প্রথম পয়েন্ট হলো লক্ষ্য উদ্দেশ্য নির্দিষ্ট করা, 2 নম্বর বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ, 3 নম্বর আমরা ঝুঁকি নিরূপণ, 4 নম্বর ফলাফল যাচাই, 5 নম্বর সময়ের সাথে সামঞ্জস্য, 6 নম্বর মতামত গ্রহণ, 7 নম্বর যথাযথ তথ্য বিনিময় এবং 8 নম্বর হলো নিরীক্ষক বা বিশেষজ্ঞের মতামত। এক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের কাছে আমি অন্তত
আলোচনা করব। প্রত্যেকটা বিষয় পয়েন্টের ভিত্তিতে তোমরা যদি 2 লাইন 4 লাইন করে লিখতে পারো তাইলে বোঝা যাবে। আর বিষয়গুলো খুবই সহজ, এমন কঠিন কোনো বিষয় এখানের মধ্যে নেই। প্রথমে আমরা যেটা আসতেছি, লক্ষ্য উদ্দেশ্য স্থির করা। প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিশন এবং মিশন থাকে, এবং এই ভিশন মিশন সেট করেন কারা? যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে। প্রতিষ্ঠানটা কি মুনাফাভোগী নাকি অমুনাফাভোগী, এটার উপর নির্ভর করে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য স্থির হয়। যদি মুনাফাভোগী হয় তাহলে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হবে প্রফিট ম্যাক্সিমাইজেশন এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা মুনাফাভোগী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন অথবা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আর যদি প্রতিষ্ঠানটা এরকম হয় যে না মুনাফাভোগী, তাহলে তাদের মূল উদ্দেশ্য থাকবে সমাজ বা দেশ তাদের সেবা করা। তাহলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য এবং লক্ষ্য কি, তার উপর নির্ধারিত হয় আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কী ধরনের হবে।